প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। লার্ন উইথ মনিরের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। আমি আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইটির শিক্ষণ অভিজ্ঞতা 3 নাগরিক সেবা ও ই কমার্সের সুযোগ গ্রহণ করি এর সেশন 3 নাগরিক এবং ই কমার্স সেবা উদ্যোগের পূর্ব শর্ত এই সেশনটি নিয়ে। তো চলো শুরু করা যাক। এই সেশনের মাধ্যমে আমরা জানব নাগরিক এবং ই কমার্স সেবা শুরু করতে চাইলে এর পূর্ব শর্তসমূহ কি কি, কার জন্য এবং কোথায় কি চাহিদা তা বিবেচনা করে সেবার উদ্যোগ শুরু করতে হয়। এই যে কার জন্য এবং কোথায় কি চাহিদা বলতে আমরা বুঝি টার্গেট গ্রুপ ও প্রেক্ষাপট। আমাদের নিশ্চয়ই মনে আছে এই বিষয়গুলো বিবেচনা করেই আমরা উপহার তৈরি করেছিলাম। এবার আমাদের সেবা দেওয়ার ক্ষেত্রেও আমরা টার্গেট গ্রুপ ও প্রেক্ষাপট নির্বাচন করব। যেহেতু এই অভিজ্ঞতায় একটি সেবা দেওয়ার পরিকল্পনা করব, তাই ক্ষুদ্র পরিসরে আমাদের সেবার টার্গেট গ্রুপ নির্বাচন করাই ভালো হবে। আমাদের আশেপাশে যারা রয়েছে তাদেরকে আমরা আমাদের টার্গেট গ্রুপ হিসেবে বিবেচনা করতে পারি। নিচে ছবিতে যাদের দেখতে পাচ্ছি তাদের শনাক্ত করে আমরা টার্গেট গ্রুপের তালিকা তৈরি করি। যেমন এই ছবি ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবে এখানে একজন মসজিদের ইমাম আমরা দেখতে পাচ্ছি, কিছু বাচ্চা খেলাধুলা করছে, একজন কৃষক তার ফসল নিয়ে যাচ্ছে, একজন গৃহিণী তার বাচ্চাকে নিয়ে যাচ্ছে, এরকম একটি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। তো এরা সবাই আমাদের টার্গেট গ্রুপ হতে পারে। এই ছবির বাইরেও অন্য কারোর জন্য সেবা দেওয়া সম্ভব হলে তাদের কথাও বিবেচনা করতে পারি। এবার আমাদের টার্গেট গ্রুপের নামগুলো লিখি। তো এর মধ্য থেকে অথবা এর বাইরেও তোমাদের যাকে উদ্দেশ্য করে তুমি সেবা দিতে চাও সেই টার্গেট গ্রুপগুলো আমরা এখানে লিখে ফেলি। তো আমি তোমাদের জন্য কয়েকটি টার্গেট গ্রুপ লিখে রেখেছি। যেমন মসজিদের ইমাম, আমরা ছবিতে দেখেছি একজন মসজিদের ইমাম আছে, গৃহিণী আছে, ছোট বাচ্চা আছে, কৃষক আছে, ক্ষুদ্র ব্যবসায়ী আছে, বৃদ্ধ আছে। তো এর বাইরেও তোমরা টার্গেট গ্রুপ লিখতে পারো। তারপর উপরে শনাক্তকৃত টার্গেট গ্রুপের জন্য ব্যক্তি পর্যায়ে এলাকা ভিত্তিক কী কী সেবার চাহিদা থাকতে পারে তা শনাক্ত করি। তো এখানে তোমাদের আরেকটি ছক দেওয়া আছে টার্গেট গ্রুপের নাম। যেমন একটি তোমাদের জন্য করে দেওয়া হয়েছে শিক্ষার্থী, কি সেবা প্রয়োজন, শিক্ষার্থীর প্রয়োজন খাতা কলম পেন্সিল, সেবার ধরন কি হতে পারে সেটি হচ্ছে ই কমার্স। এখন আমরা এখানে যে টার্গেট গ্রুপগুলো লিখেছি তাদের কি কি সেবা প্রয়োজন এবং সেবার ধরন কি সেটা আমাদের এখানে লিখতে হবে। তো সেটা কিভাবে লিখতে পারো চলো দেখি। তো এখানে টার্গেট গ্রুপের নাম মসজিদের ইমাম আমরা লিখেছিলাম। তো ইমামের কি কি প্রয়োজন হতে পারে, ধর্মগ্রন্থ, আতর, পাঞ্জাবি, টুপি, এবং সেগুলো আমরা কিভাবে দিতে পারি ই কমার্সের মাধ্যমে। তারপর আছে গৃহিণী, গৃহিণীর প্রয়োজন হতে পারে গৃহস্থালী আসবাবপত্র। তো এগুলো আমরা কি করতে পারি ই কমার্সের মাধ্যমে দিতে পারি। ছোট বাচ্চা, ছোট বাচ্চার অবশ্যই প্রয়োজন খেলনা। তো এই খেলনাগুলো আমরা ই কমার্সের মাধ্যমে দিতে পারি। তারপর কৃষক, কৃষকের প্রয়োজন হতে পারে কৃষি উপকরণ, সেই ক্ষেত্রে এগুলো আমরা ই কমার্সের মাধ্যমে দিতে পারি। তারপর ক্ষুদ্র ব্যবসায়ী, ব্যবসার প্রয়োজনীয় পণ্য, এগুলো আমরা ই কমার্সের মাধ্যমে সরবরাহ করতে পারি। তারপরে বৃদ্ধ, একজন বৃদ্ধের দরকার হতে পারে ঔষধ, হাঁটার লাঠি বা এই ধরনের যন্ত্র, সেই ক্ষেত্রে এগুলো আমরা ই কমার্সের মাধ্যমে দিতে পারি। তো এই ছকটি পূরণ করে ফেললাম। তারপর এখনকার সময়ে নাগরিক ও ই কমার্স সেবার একটি শক্তিশালী মাধ্যম হলো সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম। যে কোনো সময় যোগাযোগের জন্য প্রত্যেক প্রতিষ্ঠান নিজস্ব একটা পেজ রক্ষণাবেক্ষণ করে। সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান এমনকি ব্যক্তিগত পর্যায়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রাহক পর্যায়ে সেবা দেওয়া হচ্ছে। একজন ব্যক্তি কত কম সময়ে টিসিবি বা সময় ব্যয় ও যোগাযোগ সাপেক্ষে একটা সেবা নিতে পারবে সেদিক বিবেচনা করা হয়। এই জন্য যে কোনো প্রতিষ্ঠান তাদের সেবা পরিকল্পনায় এই দিকটি বিশেষ বিবেচনায় রাখে। শুধু তাই না, শুরুতেই এদিক খেয়াল রেখে গ্রাহক বা যিনি সেবা নেবেন তার অভিজ্ঞতা জেনে সেই সেবাকে আরও সহজ করার চেষ্টা করা হয়। এখানে একটি প্রতিষ্ঠানের ফেসবুক পেজের কিছু নোটিশ দেওয়া আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেবা প্রদান। এবার একটি বিদ্যালয়ে একটি স্থানীয় কোনো সরকারি প্রতিষ্ঠানের তথ্য আদান প্রদানের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পেজ বা গ্রুপ বা ওয়েবসাইট ভিজিট করব। এখন নিচের প্রশ্নগুলোর মাধ্যমে খুঁজে বের করি যে ডিজিটাল মাধ্যমে সেবা দেওয়ার সকল শর্ত সেই বিদ্যালয় পেজ বা গ্রুপটি পূরণ করেছে কিনা। তো তোমরা তোমাদের বিদ্যালয়ের ফেসবুক পেজ ভিজিট করতে পারো। ফেসবুক পেজটি ভিজিট করার পর এখানে এই প্রশ্নগুলো পড়বে এবং টিক চিহ্ন দিবে। প্রথম যে প্রশ্নটি আছে, এই গ্রুপ বা পেজ থেকে বিদ্যালয়ে না এসেও কোনো অভিভাবক বা শিক্ষার্থী প্রয়োজনীয় তথ্য পাবে কিনা। হ্যাঁ, অবশ্যই পাবে, সেই ক্ষেত্রে তুমি এখানে টিক চিহ্ন দিবে।
তারপর যে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসার জন্য তাৎক্ষণিক যোগাযোগ করা যায় কি না, সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তাৎক্ষণিক সম্ভব হয় না, সেই ক্ষেত্রে তোমরা এখানে না দিতে পারো। শিক্ষা বিষয়ক সাম্প্রতিক সকল তথ্য, নোটিশ বা বিজ্ঞপ্তি শেয়ার করা হচ্ছে কিনা, হ্যাঁ ফেসবুক পেজে সেটি করা হয়ে থাকে, তাই এখানে টিকমার্ক দিবে। বিদ্যালয়ের সাম্প্রতিক সকল কর্মকাণ্ডের ছবি ও তথ্য দেওয়া হচ্ছে কিনা, হ্যাঁ এটিও করা হয়, সেক্ষেত্রে এখানে টিকমার্ক দিবে। শিক্ষার্থী বা অভিভাবকদের অবগতির জন্য প্রকাশিত সকল নোটিশ শেয়ার করা হচ্ছে কিনা, সেটিও সব পেজেই মোটামুটি করা হয়ে থাকে, তাই টিকমার্ক দিবে। বিদ্যালয়ের সাথে সম্পর্কিত সকলে এই পেজ বা গ্রুপের দ্বারা উপকৃত হচ্ছে কিনা, অবশ্যই উপকৃত হচ্ছে, তাই হ্যাঁতে টিকমার্ক দিবে। এই পেজ বা গ্রুপটি বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কারো দ্বারা রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করছে কিনা, হ্যাঁ অবশ্যই সেটি করা হয়ে থাকে, সেই জন্য হ্যাঁ। এই পেজ বা গ্রুপটি ব্যবহার বা তথ্য প্রচারের জন্য কোনো নীতিমালা রয়েছে কিনা, সেটা অনেক ক্ষেত্রে থাকে আবার অনেক ক্ষেত্রে থাকে না, তো যদি থাকে হ্যাঁ দিবে, আর যদি না থাকে তাহলে নাতে টিকমার্ক দিবে। উপরের ছকের উত্তরগুলো জানা হলে এবার আমরা পূর্ব শর্তগুলো নিয়ে দলে আলোচনা করি এবং ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সেবা প্রদানে আমাদের কি কি বিষয় বিবেচনা করতে হবে সেগুলো শ্রেণীতে উপস্থাপন করি। এবং এখানে একটি ছক দেওয়া আছে তোমাদের সেবা প্রদানের পূর্ব শর্ত, ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সেবা প্রদানের পূর্ব শর্তসমূহ এখানে তোমাদের লিখতে হবে। তো তোমরা কি লিখতে পারো চলো দেখে আসি। তো আমি তোমাদের জন্য লিখেছি ডিজিটাল মাধ্যমে সেবা প্রদানের পূর্ব শর্তসমূহ। 1, কার জন্য কি ধরনের সেবা প্রদান করা হবে তার চাহিদা নির্ধারণ করে টার্গেট গ্রুপ খুঁজে বের করতে হবে। 2, প্রয়োজনীয় সেবা সশরীরে উপস্থিত না হয়ে পাওয়ার ব্যবস্থা করতে হবে। 3, যে কোনো জিজ্ঞাসার জন্য তাৎক্ষণিক যোগাযোগের ব্যবস্থা থাকতে হবে। 4, সেবার সাম্প্রতিক সকল তথ্য নোটিশ বা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করতে হবে। 5, সেবার তথ্য রক্ষণাবেক্ষণ ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 6, সেবার তথ্য রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য দায়িত্বশীল ব্যক্তি নিযুক্ত করতে হবে। 7, ডিজিটাল মাধ্যমে সেবা প্রদানের জন্য সুষ্ঠু পরিকল্পনা ও নীতিমালা প্রণয়ন করতে হবে। এই ছিল তোমাদের আজকে সেশনের কাজসমূহ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নাও। পরবর্তী সেশনের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।